আজ সৌরভ নামে একজন ব্যক্তির হরোস্কোপ করব। তো আজকে হরোস্কোপ থেকে আসলে আমি দেখাবো যে একটা হরোস্কোপ দেখে কিভাবে বুঝতে হয় যে এই হরোস্কোপ যার সেই ব্যক্তিটা জীবনে কতটুকু উন্নতি করবে। অর্থাৎ আজকে আপনারা শিখবেন একটা হরোস্কোপ দেখেই একজন ব্যক্তিকে জানা, অর্থাৎ ব্যক্তির যোগ্যতা কতটুকু, সে জীবনে কত দূর যেতে পারবে। প্রত্যেক ব্যক্তির তো হরোস্কোপ থাকে, কিন্তু হরোস্কোপ দেখে কিভাবে ব্যক্তির গতিবিধি নির্ণয় করা যায়, জীবন সম্পর্কে কীভাবে জেনে ফেলা যায়, আজকে আমি সেই বিষয়টাই বোঝাবো যে হরোস্কোপ কতটা শক্তিশালী জিনিস যা একটা ব্যক্তিকে নির্ণয় করতে পারে যে ব্যক্তিটা জীবনে আসলে কত দূর যেতে পারবে। এই এই সামর্থ্যটা কিন্তু, ওই সামর্থ্য বা এই জ্ঞান হরোস্কোপ কিন্তু দিয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রের এই হরোস্কোপ অ্যানালাইসিস অত্যন্ত শক্তিশালী একটা বিষয়, যা একজন ব্যক্তি জীবনে কত দূরে এগোবে তা বলে দিতে পারে জীবনের একেবারে শুরুতেই। তো সেটা কীভাবে বলে, আসুন আমরা এই হরোস্কোপ দেখে সেটা জানবো আজকে এখন। তো অ্যানালাইসিসের কাজ শুরু করি, আপনারা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আপনারা গত ভিডিও যদি দেখে থাকেন তাহলে মনে হয় বিষয়টা বুঝেছেন যে একটা জন্মছকে অর্থাৎ হরোস্কোপে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘর 1, 4, 7, 10, 5, 9। 1 এটা হচ্ছে লগ্ন, যেখানে লগ্ন লেখা থাকবে আমরা সেই ঘরটাকেই গুরুত্বপূর্ণ ঘর এবং দেহভাব ধরবো, ওইটা স্টার্টিং পয়েন্ট। 1, 4, 5, 7, 9, 10। 1 হচ্ছে দেহভাব, দেহ গুরুত্বপূর্ণ অর্থাৎ ব্যক্তি নিজে। 4 হচ্ছে তার সুখ শান্তি যানবাহন গৃহভাব এটা। 5 হচ্ছে তার প্রতিভা ঘর, বুদ্ধি ঘর, মেধা ঘর, সন্তান ঘর, এটা বোঝায়। 7 হচ্ছে তার স্ত্রী ঘর বা ব্যবসায়ের ঘর। 9 হচ্ছে তার ভাগ্য ঘর, পিতার ঘর। 10 হচ্ছে তার কর্মের ঘর, 11 আয়ের ঘর, এরকম আর কি। তো এর ভিতরে আয়কেও বাদ রাখা হয়, তাহলে গুরুত্বপূর্ণ ঘরগুলোর ভিতরে আয়ের ঘরটাও বাদ পড়ে যায়, তখন অন্য ঘরগুলো কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, সবচেয়ে নেগেটিভ ঘর যদি বলি, সবচেয়ে নেগেটিভ ঘর হচ্ছে এই যে 6, 8, 12। এর ভিতরে 8 হচ্ছে সবচেয়ে বেশি নেগেটিভ, তারপরে রয়েছে 12, তারপরে আছে 6। তো এই যে নেগেটিভিটির বিষয়টা, আমরা আগে নেগেটিভ বিষয়গুলো আগে দেখবো, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন গ্রহ আসলে নেগেটিভ। তো বললাম 8 নম্বর ঘরটা সবচেয়ে বেশি নেগেটিভ। 8 নম্বর ঘরটা, এই ঘরের অধিপতিকে, এখানে কিন্তু একটা গ্রহ রয়েছে দেখা যাচ্ছে। 8 নম্বর ঘরের অধিপতিকে বুধ, এই ঘরের অধিপতি বুধ, এটা মিথুনের ঘর। বুধ কোথায় আছে আগে দেখি এবং সে কতটা স্ট্রং আছে সেটা দেখবো। যদি সে স্ট্রং থাকে তাহলে বিপদ, আর যদি সে দুর্বল থাকে ভালো। তো দেখে আসি অষ্টমপতি বুধ, যে সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে, সে কি অবস্থায় আছে। দেখা যাচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি, একাদশপতি এবার বুধ। তো একাদশপতি মানে লাভের অধিপতি, তাই না? তো এখন দেখতে হবে যে অষ্টমপতিও বুধ, একাদশপতিও বুধ। যদি অষ্টমপতি বুধ দুর্বল থাকে তো ভালো, কিন্তু একাদশপতি বুধ দুর্বল থাকলে সেটা কিন্তু বিপদ। অর্থাৎ আমি বোঝাতে পারছি, একাদশে বুধের দৃষ্টি, অষ্টম বুধের দৃষ্টি, মানে যে অধিপতি যেখানেই থাকুক, সে অধিপতি যদি নিজের ঘরে দৃষ্টি দিতে পারে তাহলে কিন্তু সে স্ট্রং হয়ে গেল, ওই ঘরের জন্য সে স্ট্রং, অন্য ঘরের জন্য না। তো বুধ আছে কোথায়, এই যেখানে বুধ। এই বুধ কিন্তু নিচস্থ। বুধ এই ঘরে থাকলে সবচেয়ে স্ট্রং হয়, বুধ এই ঘরে থাকলে সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ এই জন্মছকের ভিতরে বুধ কিন্তু নিচস্থ আছে, বুধ খুবই দুর্বল একটা গ্রহ হয়ে গেছে। কিন্তু এই বুধের দৃষ্টি কিন্তু নিজের ঘরে আছে, বুধের দৃষ্টি এই ঘরে আছে, অর্থাৎ এই অষ্টমপতিও বুধ, একাদশপতিও বুধ, কিন্তু বুধ কিন্তু একাদশে দৃষ্টি দিচ্ছে, অষ্টমে দিতে পারে নাই। বুধ এই 7 ঘর, অর্থাৎ যেখানে আছে সেখান থেকে 7 বার বিপরীত দৃষ্টি দেয়, এখানে দৃষ্টি দিচ্ছে। তার মানে ব্যক্তির জন্য এটা কিন্তু লাভ হয়েছে। বুধ নিচস্থ হয়েছে, অর্থাৎ নিচস্থ হয়েছে আসলে অষ্টমপতি, একাদশপতি কিন্তু নিচস্থ হলো না, কারণ হচ্ছে সে নিজের ঘরে দৃষ্টি দিতে পারলো। এই যে দেখেন কিভাবে একটা বৈষম্য তৈরি করতে পেরেছে, এবং এটার জন্য জাতকের জন্য খুবই ভালো হয়েছে।
তো তাহলে আমরা বুঝতে পারলাম যে একাদশপতি যে সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে, যে কন্ট্রাডিকশন তৈরি করে, সে দুর্বল। তাহলে একটা ভালো হলো। আচ্ছা, এইবার চলে আসবো দ্বিতীয় ক্ষতিকারকের দিক থেকে র্যাঙ্কিং এ দ্বিতীয় হচ্ছে দ্বাদশপতি। সে কোথায় আছে? দ্বাদশপতি হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে এই যে শুক্র এখানে বসে আছে। তো এই শুক্র কোথায় দৃষ্টি দিচ্ছে? দেখা যাক, শুক্র দৃষ্টি দিচ্ছে নবম ঘরে। তার মানে এই দ্বাদশপতি শুক্র নবমে দৃষ্টি দিয়ে কিন্তু ভাগ্যের ক্ষয়ক্ষতি করবে। দ্বাদশপতি নবমী দৃষ্টি দিয়ে ভাগ্যের ক্ষয়ক্ষতি করবে সে, অর্থাৎ এই জাতকের যে ভাগ্য, সেই ভাগ্য কিন্তু এত সহজে সে এই করতে দিবে না। মানে সে যে এত সহজে কোনো কিছু পেয়ে যাবে এটা সে পেতে দেবে না, পেতে পেতে গিয়েও পাবে না, অর্থাৎ ওখানে গিয়ে তাকে ই করে দিবে, মানে নাকের ডগাতে চলে যাবে এরকম বিষয়। পাবে কিন্তু পুরোটা পাবে না। এখন দেখা যায় এই যে এই ঘরে বসে আছে, দ্বাদশপতি তৃতীয় বসে আছে, এটা কিন্তু খারাপ না। এটা কোনো কোনো খারাপ সংযোগ তৈরি করে নাই, কোনো গ্রহের সাথেও সে নেই, সরাসরি নবমী দৃষ্টি দিচ্ছে। আমি পরে এর একটা সুবিধাও আছে, আমি সেটা পরে বলবো, যে এই দ্বাদশপতিও তার জন্য শুভ হিসেবে কাজ করছে, সেটা কিভাবে সেটা আমি বলবো। এরপরে দেখবো ষষ্ঠপতি কোথায় আছে। ষষ্ঠপতি হচ্ছে মঙ্গল এবং লগ্নপতিও মঙ্গল। তো লগ্নপতি এবং ষষ্ঠপতি মঙ্গল, তো এই ঘরের অধিপতি মঙ্গল, এই ঘরের অধিপতি মঙ্গল, তার মানে মঙ্গল কিন্তু অত্যন্ত শুভ গ্রহ, ষষ্ঠপতি হিসেবে তাকে বিবেচনা করলে হবে না। তো যাই হোক, মঙ্গল কোথায় আছে দেখি। মঙ্গল আছে এই ঘরে, পঞ্চমে বসে আছে। পঞ্চম তো একটা অত্যন্ত শক্তিশালী শুভ ঘর। তো মঙ্গল পঞ্চমে থাকার কারণে তার মানে ভালো ভালো ঘরে বসেছে, অর্থাৎ যখন কোনো একটা গ্রহ দুইটা ঘরের অধিপতি হবে এবং সে কেন্দ্র অথবা কোন যে কোনো একটা ইম্পর্টেন্ট ঘরের অধিপতি, তখন আর একটা ক্ষতিকারক ঘরের অধিপতিও যদি সে হয়, সে যদি ভালো ঘরে থাকে তাহলে সে অত্যন্ত ভালো হয়ে গেল, কিন্তু সে যদি খারাপ ঘরে থাকে তাহলে সে অত্যন্ত দুর্বল হয়ে গেল এবং ক্ষতি করবে। এই আর কি বিষয়। তো মোটামুটি 6, 8, 12 এই বিষয়টা তো বুঝে ফেললাম। এখন চলে আসবো এই যে 1, 4, 5, 7, 9, 10, 11 এগুলো যে বিশ্লেষণ করলাম, এর ভিতরে এরা কোথায় কোথায় আছে সেটা একটু দেখে আসি। প্রথমে দেখবো এই লগ্নপতি, সবচেয়ে ইম্পর্টেন্ট, সে কোথায় আছে? পঞ্চমে। তার মানে এটা খুবই ভালো, এর থেকে ভালো সংযোগ হয় না। পঞ্চম মানে প্রতিবার ঘর, লগ্নপতি পঞ্চমে প্রতিবার ঘরে চলে গেল, তার মানে হচ্ছে এই জাতক অবশ্যই প্রতিভাবান হবে, এটা কোনো সন্দেহই নেই। তার মানে এই যে জাতক, এই জাতকের যে ব্রেন লাইন থাকবে হাতের যে ব্রেন লাইন, এই ব্রেন লাইন কিন্তু সোজা হবে, অনেক সুন্দর হবে, কারণ সে ব্রেইনি। ব্রেইন যদি লাইন সোজা হয়, ব্রেন লাইন স্ট্রং হয়, সে কিন্তু তার মস্তিষ্ক কাজে লাগাতে পারে, অর্থাৎ সে বুদ্ধিজীবী প্রকৃতির মানুষ হয়ে থাকে, অর্থাৎ সে আর শ্রম দিয়ে জীবনযাপন করে না, শ্রমিক হয় না, সে বুদ্ধিজীবী হয়। তার মানে লগ্নপতি পঞ্চমে গিয়ে কিন্তু একটা সংযোগ তাকে বিরাট কিছু দিয়ে ফেলেছে। আচ্ছা, চলে যাব দ্বিতীয় স্ট্রং ঘর, চতুর্থপতি শনি। শনি কোথায় আছে? শনিও কিন্তু দেখা যাচ্ছে এইবারে বসে আছে পঞ্চমে। তার মানে শিক্ষার অধিপতি পঞ্চমে, লগ্নপতি পঞ্চমে, শিক্ষার অধিপতি পঞ্চমে, এই দুইজন একত্র হয়ে গেছে। তার মানে অনেক স্ট্রং হয়ে গেল না সংযোগটা? অনেক স্ট্রং সংযোগ পেয়ে গেলাম। এরপরে চলে আসবো সপ্তমে। সপ্তম পতিকে, সপ্তম পতি হচ্ছে শুক্র। সেই শুক্র কোথায় বসে আছে? শুক্র বসে আছে এই যে এখানে 3 নাম্বার ঘরে। তার মানে এটা কিন্তু মোটামুটি শুভ, অনেক শুভ হয় নাই কিন্তু শুভ হয়েছে, প্রচেষ্টার ঘরে বসে আছে এখানে। আচ্ছা, এরপরে চলে আসবো নবমপতি। নবমপতি কোথায় আছে? নবমপতি খুব ইম্পর্টেন্ট, ভাগ্যের অধিপতি। ভাগ্যের অধিপতি বসে আছে এই ঘরে, চন্দ্র এখানে বসে আছে অষ্টমে। এইটা কিন্তু একেবারেই ক্ষয়ক্ষতি করে ফেলেছে, খুবই নেগেটিভ এটা, যে নবমপতি চন্দ্র, যে তার ভাগ্যের অধিপতি, সে বসে আছে এখানে অষ্টমে চলে গেছে সে। তার মানে এই জাতকের যে ভাগ্যের যে পীড়া, সেই ভাগ্য পীড়া থেকে কিন্তু সে রক্ষা পাচ্ছে না। আমরা ইতিমধ্যে দেখেছিলাম একটু আগে, দ্বাদশপতি এখান থেকে শুক্র দৃষ্টি দিচ্ছে তার নবমে দিয়ে, তার ভাগ্যের ক্ষয়ক্ষতি করছে। আবার এইখানে দেখা যাচ্ছে যে ভাগ্যবতী চলে গেছে অষ্টমে, সেখানেও ক্ষয়ক্ষতি করছে। তার মানে এই জাতকের কিন্তু ভাগ্যটা কিন্তু তাকে সঙ্গ দেয় না, কিন্তু জাতক প্রতিভাবান, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সে প্রতিভাবান, কিন্তু তার ভাগ্য তাকে সাপোর্ট দেয় না। আচ্ছা, এবার চলে আসি দশম। দশম কি করে?
দশমপতি হচ্ছে রবি। দশমপতি রবি, সেই রবিটা কোথায় আছে? রবি এখানে আছে, এইখান থেকে রবি দৃষ্টি দিচ্ছে। তো এইখান থেকে রবি যদি দৃষ্টি দেয় নিজের ঘরে, এই যে রবি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, তাহলে রবি নিজের ঘরে দৃষ্টি দিয়ে কিন্তু রবি কিন্তু তার ঘরের কিন্তু ডেভেলপমেন্ট করে ফেলেছে। অর্থাৎ যে গ্রহ নিজের ঘরে দৃষ্টি দিতে পারে সে যেখানে থাকে, রবি শত্রু ঘরে আছে, শনির ঘরে শত্রু ঘরে আছে, তা থাকুক, কিন্তু নিজের ঘরে তো সে দৃষ্টি দিয়েছে। এই নিজের ঘরে দৃষ্টি দেওয়ার কারণে কিন্তু এই রবি অনেক স্ট্রং হয়ে গেছে। আচ্ছা, তার মানে এই জাতকের কর্মক্ষেত্র কিন্তু ভালো হবে। কিন্তু কর্মঘরে রাহু বসে আছে, সেটা আমি পরে বিশ্লেষণ করবো। আপাতত গ্রহগুলোর অবস্থান দেখি। আরেকটা ঘরকে ইম্পর্টেন্ট মনে করে আমি ধরছি, সেটা হচ্ছে একাদশ ঘর, বুধ। বুধের ঘর এটা। এই একাদশপতি কোথায় আছে, অর্থাৎ আয়ের অধিপতি কোথায় আছে, লাভবান হতে পারে জাতক, যা লাভ দিয়ে থাকে সে কোথায় আছে? বুধ এই এখানে বসে পঞ্চমে বসে আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ঘর, সেখানে বসে আছে, পঞ্চম থেকে দৃষ্টি দিচ্ছে একাদশে। তার মানে এটাও খুব স্ট্রং হয়ে। তার মানে আমরা এতটুকু বিশ্লেষণে কিন্তু বুঝতে পারলাম যে এই জাতক কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতন কেউ না। এতটুকু কিন্তু মোটামুটি বুঝে ফেলেছি। এখন আসবো বিস্তারিত বিশ্লেষণে। তো আমি তাহলে মনে হয় বোঝাতে পেরেছি যে এতটুকু বিশ্লেষণেই একটা মানুষ কত দূর এগোবে জীবনে, তার স্ট্রং পয়েন্ট কি, গ্রহ নক্ষত্রের পজিশন সব কিন্তু বুঝে ফেলেছি। শুধুমাত্র একটা জায়গায় তার দুর্বলতা আছে, সেটা ভাগ্য। তার ভাগ্য তাকে সঙ্গ দিতে চায় না, তার ভাগ্য তাকে সঙ্গ না দেওয়ার কারণে তাকে পদে পদে হয়তো পীড়া পেতে হবে। কিন্তু যদি যদি সে তার বুদ্ধিকে কাজে লাগায়, অর্থাৎ এই জন্মছকে মেধার ঘর, বুদ্ধির ঘর, প্রতিভা ঘরে কিন্তু তিনটা গ্রহ বসে আছে। সে যদি তার বুদ্ধি ক্ষেত্রকে কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু ভাগ্যের প্রয়োজন তার নেই। দাবা খেলা যেরকম, সেখানে কিন্তু ভাগ্য চলে না, সেখানে আমার বুদ্ধিটাই চলে। আমি আমার বুদ্ধিকে যেভাবে অ্যাপ্লাই করব, সেই বুদ্ধি আমাকে সেই অনুযায়ী আমাকে ফল দিবে, ভাগ্যের প্রয়োজন আমার হয় না। এই তো লুডো খেলা না যে কি পড়বে তার উপর ভর করে বসে থাকবো। ঠিক আছে? তো তার মানে বোঝা যাচ্ছে জাতক যদি ভাগ্যকে বাদ দিয়ে কর্মকে প্রাধান্য দেয়, প্রতিভাকে বিশেষ করে মস্তিষ্ককে প্রাধান্য দেয়, তাহলে এই জাতক অবশ্যই সফল হবে। আচ্ছা, এবার পরবর্তী বিশ্লেষণে চলে আসবো। তো পরবর্তী বিশ্লেষণগুলোতে আমরা দেখতে পাচ্ছি এখানে কোন কোন ঘরে গ্রহ আছে। এর ভিতরে দেখছি সবচেয়ে ইম্পর্টেন্ট ঘর হিসাবে এইখানে তিনটা গ্রহ, এখানে তিনটা গ্রহ। তার মানে এই দুটো ঘর জাতকের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন এই ঘরের ভিতরে কি ঘটছে সেটাকে দেখে আসি। প্রথমে মানুষের যে কোনো কিছু করার জন্য তার মানসিক স্থিরতা প্রয়োজন হয়, মনে শান্তি প্রয়োজন হয়। আমাকে দেখে আসি মনের ঘর, শান্তির ঘর, সুখের ঘর, সেখানে ঘরের কি অবস্থা, জাতকের ঘরের কি অবস্থা দেখে কি। এই হচ্ছে ঘর, চতুর্থই হচ্ছে জাতকের ঘর। ঘরে কি ঘটছে? ঘরে আমরা দেখতে পাচ্ছি রবির মতো একটা গ্রহ বসে আছে, যে হচ্ছে দশমপতি। দশম অর্থাৎ কর্মের অধিপতি রবি আছে, এখানে কেতু আছে, বৃহস্পতি আছে। কেতুর কাজ কি? কেতু হচ্ছে যে কোনো কিছুতে আধ্যাত্মিকতা দিয়ে থাকে, উদাসীনতা দিয়ে থাকে। এটা হচ্ছে আধ্যাত্মিক টাইপের জিনিস দিয়ে থাকে। কিন্তু প্রবলেম হচ্ছে কেতু মেঘেরও কারক। রবির মতন গ্রহের সাথে যদি কেতু থাকে, আমি লাল কালি দিয়ে এটাকে মার্ক করি বোঝার সুবিধার্থে, যে রবির মতো গ্রহের সাথে যখন কেতুর মতন গ্রহ থাকে, চতুর্থে বিশেষ করে, চতুর্থের মতন ঘর সাধারণত ডিজার্ভ করে শুক্রের মতন গ্রহকে। চতুর্থে শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ। শুক্রের মতন গ্রহ, শুভ গ্রহ, বৃহস্পতির মতন গ্রহ, বুধের মতন গ্রহ যদি মানে এখানে থাকে, আর এই ঘরের অধিপতি শনি, শনি এখানে থাকলেও হয়তো কোনো সমস্যা ছিল না, কিন্তু তা হয়নি। এই সুখের ঘরে বসে আছে শনির। শনির তো এটা নিজের ঘর, শনির শত্রু রবি সেইখানে বসে আছে। এইখানে রবির মতন গ্রহ থাকলেও ঠিক আছে, কিন্তু কেতুর এরকম জায়গায় থাকা মোটেই ঠিক হয় নাই। বসে আছে বৃহস্পতি, এই বৃহস্পতি এখানে আছে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু এই মুহূর্তে রবি থাকার কারণে বৃহস্পতির এখানে থাকা উচিত হয় নাই। এই কারণে রবি এতই উত্তপ্ত গ্রহ যে তার সাথে কেউ থাকলে সে ধ্বংস হয়ে যায়, তার বল সে মানে নিজেই নির্বল হয়ে যায়, সে মানে দেবে কি, শুভ ফল দিবে কি? তো রবির কাছে কোনো গ্রহ যদি থাকে, তাহলে সেই গ্রহ ফল দেয় না। তো এই বৃহস্পতি এখানে ফল দিতে পারবে না। এই বৃহস্পতি কিন্তু এই জায়গায় ফল দিতে পারবে না, কেতু তার উপরে প্রবলেম সৃষ্টি করবে। ঠিক আছে? তাহলে কি হলো এখানে, হলো তাহলে কি দাঁড়ালো? চতুর্থের অবস্থা কিন্তু জাতকের ভালো না, অর্থাৎ জাতকের যে সংসার এবং জাতকের যে মানসিক অবস্থা, তার ভিতরে চলছে এই অবস্থা, যে তার যে আত্মা, আত্মা তো সবসময় কি চাই?
আত্মা প্রকাশিত হতে চায়, প্রকাশ, কিন্তু তার প্রকাশে এই অবস্থা। কেতু, কেতু তাকে ঢেকে রেখেছে, ধোঁয়াশা সৃষ্টি করে রেখেছে। সে যে কিছু একটা করবে, কিন্তু চিন্তা করবে, মুক্ত চিন্তা করতে পারে না। আলটিমেটলি তার ভিতরে চলে আসবে উদাসীনতা। আর পঞ্চম থেকে প্রতিভা মতো অধিপতি বৃহস্পতি যে সেই চতুর্থে বসেছে, খুবই শক্তিশালী সংযোগ, কিন্তু এই রবি থাকার কারণে এই বৃহস্পতির কোনো পাত্তাই নেই। অর্থাৎ বৃহস্পতি তার কোনো কিছুই প্রদর্শন করতে পারে না। সেই কারণে যদি রবি না থাকতো, কেতু না থাকতো, তাহলে এই বৃহস্পতি অত্যন্ত স্ট্রং হয়ে যেত। যদি শুধুমাত্র রবিও না থাকতো, বৃহস্পতি কেতু থাকতো, তাহলে আধ্যাত্মিক জ্ঞানে যত পরিপূর্ণ হতো। তো এই হচ্ছে প্রবলেম, জাতকে মানসিক স্থিরতা নেই, মানসিক ধৈর্য নেই, মানসিক অস্থিরতার কারণে সে কোনো কিছু ঠিকমতো ভাবতেই পারে না। তো চলে আসবো এবার পঞ্চমী, মস্তিষ্ক কি চলে তার, ওইটা তো মনে চলে, মস্তিষ্কে কি চলে দেখে আসি। মস্তিষ্কে ধরে বসে আছে লগ্নপতি মঙ্গল, যেটা খুবই ভালো। এরপরে বসে আছে শনি পঞ্চমপতি, এখানে বসে আছে। তো এখানে এবার এদের ভিতরে কি আছে দেখা যাক। এখানে শনি এবং বুধ মিত্র, কিন্তু শনি আর মঙ্গল বা মঙ্গল আর বুধ এরা কিন্তু সব শত্রু। তার মানে শনি মঙ্গল কোথাও যদি সংযোগ হয়, শনি মঙ্গল মানে একটা ঝামেলা, বিরাট ঝামেলা। শনি এবং মঙ্গল চরম শত্রু, এরা বসে আছে এখানে, তার মানে এখানে একটা ঝামেলা হবেই। তার মানে জাতকের যে বুদ্ধি, সেই বুদ্ধির ভিতরে কিন্তু ঝামেলা রয়েছে। সে বুদ্ধি কন্ট্রাডিকশন করে, অর্থাৎ কোনো কিছুকে মানে নিয়ে যাবে শেষ পর্যন্ত, নিতে পারে না। নিতে গিয়ে সেখানে আলটিমেটলি সে দেখা যায় যে ওই লক্ষ্য পর্যন্ত পৌঁছায় না, কারণ তার ওই কিছু দূর গিয়ে মনে হয় যে না, এটা মনে হয় ঠিক নেই, বা অন্য কোনো চিন্তা তার ভিতরে চলে আসে। এই কারণে সে সবসময় পারফেকশন খুঁজতে যায়, কোনোটাই করতে পারে না। পারফেকশনের কারণে কেবল সময় নষ্ট হয় এবং ওই যে কাজটা করতে চেয়েছিল সেটাও করতে পারে না। তো শনি শনি এবং মঙ্গল এক জায়গায় থাকার কারণে তার মানে জাতক তার মেধার পূর্ণ প্রয়োগ কখনো করতেই পারবে না, কারণ এইখানে যে গ্রহগুলো বসে আছে তারা শুভ সংযোগ তৈরি করলেও, শুভ সংযোগ তৈরি করলেও এরা নিজেরা নিজেরা শত্রু। যার কারণে দুইজনই স্ট্রং। এ একরকম দেয় বুদ্ধি, ও একরকম দেয় বুদ্ধি, দুইজনই দুই রকম বুদ্ধি দেয়, কিন্তু দুটোই ভালো। জাতক কোনোটাই নিতে পারে না, কোনোটাই করতে পারে না। এটা হচ্ছে একটা প্রবলেম। তো এই দুটো ঘরে দেখলাম, দুটো স্ট্রং ঘর, সেটা দেখে আসলাম। দশম ঘরটা দেখে আসবো। দশম ঘর অত্যন্ত স্ট্রং ঘর। কি হচ্ছে দশম? তো দশমে রাহু বসে আছে। রাহুর মতন গ্রহ দশমে বসে থাকা মানে কিন্তু জাতকের কর্মের, দুর্গার যেরকম 10 হাত, ওই জাতকের হবে সেরকম। জাতক তার কর্মের বিস্তার এইরকম ভাবে করবে চারিদিক, অর্থাৎ তার কর্মের কোনো ঠিক থাকবে না। সে বহু বহু বিষয়ে পারদর্শী হবে। এই জাতক কর্মে কখনো স্থির হবে না, সে এক কর্ম ধরবে ছাড়বে, ধরবে ছাড়বে, ধরবে ছাড়বে, এইভাবে সে তার ডেভেলপমেন্ট করতে থাকবে। কোনো কর্মে সে স্থির হবে না, কোথাও গিয়ে সে স্থির হবে না। আচ্ছা, এই রাহুর শক্তি কতটুকু হবে সেইটাই দেখে আসি। এই রাহু বসে আছে রবির বিপরীতে। রবির বিপরীতে আমি এর আগেও বলেছি, রবির বিপরীতে যদি কোনো গ্রহ থাকে, সে যেই থাকুক, তার বল অনেক বেড়ে যায়। এই জন্মছকে কোনো গ্রহ এই রাহুর সমান বলবান না, কারণ এখানে এই বুধ তো নিচস্থ আছে, আর স্বক্ষেত্রে বসে আছে বা নিজের ঘরে বসে আছে, এখানে কিন্তু এরকম কোনো গ্রহই নেই। নিজের ঘরে বসে থাকার মতন কিন্তু কোনো গ্রহ নেই। শুধুমাত্র সংযোগগুলো ভালো হয়েছে, তবুও সবাই ঠিক মতো তাদের ফলটা দিতে পারবে না। কিন্তু এই রাহু এতটাই বলবান যে পূর্ব জন্ম ছকের গ্রহ যদি তার সমান করা হয়, তবুও তার সমান না। এই রাহু এতটাই বলবান। তার মানে এই রাহুকে এখন আমরা গুরুত্ব দিয়ে থাকবো। এই রাহু কার নক্ষত্রে আছে সেটা একটু দেখে আসি। এই রাহু আছে আসলে শুক্রের নক্ষত্রে। শুক্র কে, আগে সেটা দেখি। শুক্র হচ্ছে সপ্তমপতি, দ্বাদশপতি, অর্থাৎ শুক্র হচ্ছে স্ত্রীকে নির্দেশ করছে এবং ব্যয়ের ঘরকে নির্দেশ করছে, বিদেশকে নির্দেশ করছে। তার মানে এই শুক্র তাহলে যদি স্ত্রীকে নির্দেশ করে এবং এই দ্বাদশকে নির্দেশ করে, শুক্র কার সাথে আসলে সংশ্লিষ্ট সেটা দেখি। শুক্র শুক্র দৃষ্টি দিচ্ছে কোথায়, খুবই ইম্পর্টেন্ট জায়গা এটা। এই শুক্র শুক্র কার কথা বলছে, মানে রাহু তো শুক্রকে কেন্দ্র করে, মানে শুক্রের নক্ষত্রে দ্বাদশ এবং সপ্তম এই দুই ঘরের অধিপতি, স্ত্রী এবং বিদেশ বা ব্যয় এটা অধিপতি, ব্যবসার অধিপতি। তো শুক্র কিন্তু রবিকে নির্দেশ করে, অর্থাৎ রবি হচ্ছে দশমের অধিপতি, অর্থাৎ এই শুক্র কিন্তু কর্মকে নির্দেশ করে বসে আছে। রবি শুধুমাত্র কর্মঘরের অধিপতি। তাহলে এই দ্বাদশপতি এই সপ্তমপতি শুক্র
যে কর্মের অধিপতিকে নির্দেশ করে, তার মানে এই জাতকের এখানে যে রাহু বসে আছে, রাহু তো নিজে কোনো গ্রহ না, সে একটা প্রতিনিধি। তো রাহু বলছে শুক্রকে দেখো। আচ্ছা দেখি শুক্র কই। শুক্র হচ্ছে এই যে এখানে, এই শুক্র তৃতীয় বসে আছে প্রচেষ্টার ঘরে। তার মানে এই রাহু বলছে যে জাতকের যে কর্ম, সেই কর্মটা প্রচেষ্টার মাধ্যমে অর্জন করতে হবে। কারণ এ তো বলছে শুক্রকে দেখতে, শুক্র চলে গেছে তৃতীয় প্রচেষ্টার ঘরে, এবং প্রচেষ্টার ঘর থেকে বলছে দশমকে দেখো, অর্থাৎ এই রবিকে দেখো। রবি তো কর্মের অধিপতি, সে বসে আছে তো চতুর্থে গিয়ে। তো চতুর্থে দেখা যাচ্ছে এই যে রবি এখানে বসে আছে। তো তার মানে রবি তো ওখান থেকে কর্মঘরকে দৃষ্টি দিচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে জাতক প্রচেষ্টা করে কর্ম অর্জন করবে। আবার রাহু এখানে থাকার কারণে কিন্তু জাতকের কর্ম একাধিক হবে। এখন প্রশ্ন হলো, এই জাতক যদি বিদেশ যেতে চায় তাহলে কি সে বিদেশ যেতে পারবে? বিদেশে যাওয়ার জন্য নবম এবং দ্বাদশ, এটা হচ্ছে বিদেশ ঘর, 12 নম্বর ঘর বিদেশ ঘর, এবং নবমের ঘর বিদেশ ঘর, এই দুটো ঘরকে যদি কানেক্ট করতে পারে তাহলেই বিদেশটা অনেকটাই কনফার্ম। এবং এটা যদি কনফার্ম হয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ কনফার্ম হয়েছে। দেখা যায় এই যে শুক্র, দ্বাদশপতি শুক্র, সে কিন্তু এখানে মুখ্য ভূমিকা পালন করবে। শুক্র কর্মের নক্ষত্রে বসে আছে, রবি কর্মঘরের অধিপতি, তার নক্ষত্রে সে দৃষ্টি কিন্তু দিয়েছে। এই যে দৃষ্টি দিচ্ছে নবমে, এই যে এখানে একটা দৃষ্টি ফেললো, এবং সে তো এই ঘরের অধিপতি। তার মানে দ্বাদশ কিন্তু কানেক্ট করেছে নবমকে, নবম এবং দ্বাদশ কানেক্ট হয়ে গেছে। এবং সে যেহেতু রবির নক্ষত্রে, কর্মের নক্ষত্রে, তার মানে সে নবম দশম দ্বাদশকে কানেক্ট করেই ফেলেছে। ঠিক আছে, নবম দশম অর্থাৎ বিদেশ, কর্ম, প্রচেষ্টা, এগুলোকে কিন্তু সে কানেক্ট করে ফেলেছে। অর্থাৎ জাতক নিজ প্রচেষ্টা বলে নিজের কর্মের জন্য বিদেশে যেতে পারে। এটা অসম্ভব কিছুই না, এটা সম্ভব। কিন্তু প্রবলেম হচ্ছে নবমপতি, বিদেশের অধিপতি, ভাগ্যের অধিপতি নিজের ঘর থেকে কিন্তু অষ্টমে আছে। তার মানে জাতক সেখানে গিয়ে ভালো করতে পারবে কিনা এইটা নিয়ে আরো বিশ্লেষণ প্রয়োজন। তার দশা, তার গোচর, এগুলো বিশ্লেষণ প্রয়োজন আছে। তার কর্ম নাড়ি দেখার প্রয়োজন আছে, তাই না? তো এখন আরেকটু বিশ্লেষণ করব। সেটা হচ্ছে যে এই যে লগ্নপতি মঙ্গল, সেই মঙ্গল কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে এটা একটু দেখে আসি, কারণ তার দৃষ্টিটা খুব গুরুত্বপূর্ণ। মঙ্গল লগ্ন থেকে, এই মঙ্গল যেখানে বসেছে সেখান থেকে চতুর্থ ঘর দেখবো, 1 2 3 4, এই যে চতুর্থ ঘরে দৃষ্টি দিল, মঙ্গলের চতুর্থ দৃষ্টি, মঙ্গলের সপ্তম দৃষ্টি দেখে আসি, মঙ্গলের সপ্তম দৃষ্টি একাদশে, মঙ্গলের অষ্টম দৃষ্টি দেখে আসি, এই যে অষ্টম। তার মানে এই জাতকের বিদেশের ঘর কোনটা ছিল? বিদেশের ঘর ছিল এই যে 12 নম্বর ঘর। 12 নম্বর ঘরে কিন্তু জাতকের চোখ রয়েছে, দৃষ্টি রয়েছে। তার মানে জাতক বিদেশে যাওয়ার জন্য চেষ্টা অবশ্যই করবে, এবং তার ভিতরে এই মানসিকতাও থাকবে যে আমি বিদেশ যাব। কিন্তু জাতকের এখানে একটা জিনিস দেখার বিষয়, এই চন্দ্র যদি এখানে থাকতো তাহলে নবমপতির উপর দৃষ্টি কিন্তু জাতক দিতে পারতো না। এই চন্দ্র অষ্টমে আছে বলেই তার উপর দৃষ্টি দিতে পেরেছে। অর্থাৎ এই মঙ্গল দ্বাদশে দৃষ্টি ফেললো, এবং একই সাথে নবমে দৃষ্টি দিতে না পারলেও নবমপতির উপর দৃষ্টি কিন্তু সে ঠিকই দিয়ে ফেললো, এবং একই সাথে একাদশেও দৃষ্টি রেখেছে। এটা খুবই ভালো একটা সংযোগ তৈরি করেছে যে লাভের ঘরে দৃষ্টি, বিদেশের ঘরে দৃষ্টি, এবং নবমপতির উপর দৃষ্টি। তার মানে জাতকের কিন্তু এই বিদেশ গমনের ভাগ্য কিন্তু একেবারে স্ট্রং হয়ে গেল। আচ্ছা, তো মোটামুটি আজকে যে বিশ্লেষণটা করলাম, এখান থেকে কিন্তু এই জাতকের এই মোটামুটি তার মানে সব কিছু বলতে না পারলেও এক পর্বে বেশ কিছু কথা বলে ফেললাম। সামনের পর্বে আমরা আরো বিশ্লেষণে যাব যে জাতকের আরো কোন কোন বিষয় বিশ্লেষণ করা যায়। আমি এই বিষয়ে মোট মিলে 4টা ভিডিও দেবো। তো এই হচ্ছে প্রথম পর্ব, আপনারা সামনের পর্বেও থাকবেন। আশা করি দেখবেন, অনেক কিছু শিখতে পারছেন। তো আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।